গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস দিন যায় রাত যায়। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। সুমিত এসেছিল 9:15 নাগাদ। কফি হাউস বন্ধ হলে ততক্ষণ ওই ঘরে একদম একা ছিল তিস্তা। কিছু করার নেই বলে সুমিতের বইপত্র উল্টোচ্ছিল। সেই সময় অদ্ভুত কিছু দেখতে পায়নি, কিন্তু একটা আবিষ্কার করেছিল। সুমিতের একটা বাঁধানো খাতা আছে, তাতে ইংরেজি ভাষায় প্রকাশিত মেজর গল্প উপন্যাসের সম্পর্কে প্রকাশিত সমালোচনাগুলোর সারাংশ লেখা আছে সযত্নে। কোনোটা উপন্যাসের পেছন কভারে ছাপা সারমর্ম। অর্থাৎ সুমিত এইসব লেখা পড়েছে বলে যে দাবি করে তা ঠিক নয়। ওই লেখাগুলোর ওপর যে সমালোচনা ওর চোখে পড়েছে তাই সংগ্রহ করে নিজের পাণ্ডিত্য জারি করে। ব্যাপারটায় এক ধরনের তঞ্চকতা থাকলেও তিস্তার মনে হলো এটুকু করতেও তো বেশ উদ্যমের দরকার হয়। কজন ছেলে বা মেয়ে এতটা পরিশ্রম করে? এই ঘরে একটাও ইংরেজি বই নেই। রাত্রে সুমিত ঘরে ঢুকে হাসল। দেবী স্বস্থানে এলেন। হঠাৎ খুব অভিমান হলো তিস্তার। সে মুখ ফিরিয়ে নিল। কি হলো? ও, আজ হাসপাতালে যায়নি বলে রাগ করেছ? প্ল্যান করে, বুঝলে, ইচ্ছে করে যায়নি। তোমার বাবা যাতে একা নিজের মেয়েকে আমার মায়ের হাতে তুলে দেন তাই সরে থেকেছি। আমি সামনে থাকলে মা বিগড়ে যেতে পারত। জড়িয়ে ধরতে চাইল সুমিত। না, ছোবে না তুমি। ত্রস্তে সরে গিয়েছিল তিস্তা। কেন? আমার অপরাধ? তুমি আমাকে ঠকিয়েছ। আমি তোমাকে? এর মধ্যেই যা তা বলছ। তুমি রোজ চাকরি খোঁজার কথা বলে এ বাড়িতে এসে দুবেলা খাওনি, এখানে স্নান করনি, দুপুরে ঘুমাওনি, কফি হাউসে আড্ডা মারোনি, বাড়ি থেকে টাকা নিয়ে আমার জন্য রুটি তরকারি কিনে এমন ভাব দেখিয়েছ কত ক্লান্ত। জিজ্ঞাসা করলে বলেছ বন্ধুবান্ধবরা খাইয়েছে তোমাকে, বলনি? প্রথমটায় অবাক হলেও পরের দিকে অদ্ভুত শান্ত মুখে হাসতে লাগল সুমিত। তিস্তা থামলে বলল, মিথ্যে কথা বলেছি বলতে পারো, কিন্তু ঠকাইনি। মিথ্যে যুধিষ্ঠিরও বলেছিল, ওই দুটো জিনিস এক নয়। তুমি এমন করতে পারলে? কেন? অন্যায় কি করেছি? আমি সব কিছু ছেড়ে না খেয়ে ওখানে পড়েছিলাম কারণ আমরা... দেখো, যতক্ষণ তুমি না জেনেছ যে আমি এ বাড়িতে খেয়েছি ততক্ষণ তোমার মনে হয়েছে আমি স্ট্রাগল করেছি। হয়েছে তো? নাও, ফরগেট ইট। কিন্তু কথা হলো, এ বাড়িতে ঢোকামাত্র এসব কথা তোমার কানে কে দিল? মাতৃদেবী। তাতে তোমার দরকার কি? হঠাৎ বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে সজোরে একটা চড় মারল সুমিত তিস্তার গালে। এ বাড়িতে আমার সঙ্গে ওই ভঙ্গিতে কথা বলবে না। তিস্তা পাথর হয়ে গেল। সেই প্রথম কেউ তাকে শরীরে আঘাত করল। আজন্ম এমন অভিজ্ঞতা ছিল না তার। সুমিত ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গেছে। অনেকক্ষণ বসেছিল তিস্তা। তার চোখে একটু জল এলো না। শুধু অবাক, আরও অবাক হয়ে যাচ্ছিল সে। রাত্রে পাশে শুয়ে সুমিতে কথা বলল। আই এম সরি, নীল রক্ত আছে তো শরীরে, মাথা ঠিক রাখতে পারিনি। নীল রক্ত? প্রশ্নটা আপোষে বেরিয়ে এসেছিল ঠোঁট থেকে। ব্যভিচার পুরনো যুগ থেকে চলে আসছে। আমাদের বাড়ি মাতৃতান্ত্রিক, মাতৃদেবী সব। মায়ের শাশুড়িও তাই ছিলেন। তিনি সব শিখিয়ে দিয়ে গেছেন মাকে। হয়তো মা তোমাকে সেটা শিখিয়ে দেবে। আগে প্রচুর বিষয় সম্পত্তি ছিল, কুজোর জল গড়িয়ে খেতে খেতে এখন প্রায় তলানিতে ঠেকেছে। আমার বাবা যে কি করে ল পাস করেছিলেন তা ঈশ্বর জানেন। তিনিই প্রথম এবারের গ্র্যাজুয়েট। বাবার কোনো ক্লায়েন্ট নেই, ব্রিফলেস উকিল, কোর্টে যাওয়া আসার সার। উনি এসেছিলেন এ ঘরে। ও, মঙ্গলা এসেছিল? হ্যাঁ। এ বাড়িতে মঙ্গলার ভূমিকা কি?
হেসে উঠল সুমিত। তুমি তো 2 মাস অমিতকে পড়িয়ে গিয়েছ, কিছু টের পেয়েছিলে তখন? পাওনি। বাইরের লোকেরা কিছুই বুঝবে না, এমন ট্রেনিং। আমার কাছে না শুনে নিজে একটু একটু করে জেনে নাও। মঙ্গলের কাছে তুমি স্নান করতে? এই গল্পও শুনে ফেলেছ? পুরনো অভ্যেস, ছেলেবেলা থেকে স্নান করাতো। ছেলেবেলা? মঙ্গলে এ বাড়িতে এসেছে 8 বছর আগে। ওই তখন থেকেই। এখন অমিতকে রোজ করায়। মাথামুন্ডু বুঝে পাচ্ছিল না তিস্তা। অমিতের বয়স 12 হয়ে গিয়েছে, অত বড় ছেলেকে স্নান করাবে কি? হঠাৎ গা ঘিন ঘিন অনুভূতি ছড়াল। সেই সময় সুমিত তাকে জড়িয়ে ধরতেই সে খুব শান্ত গলায় বলল, হাসপাতাল থেকে বলে দিয়েছে এখন এসব নয়। কেন? অসুখের পরেও শরীরে কিছু জার্ম থেকে যায়। চমৎকার। তোমার সংক্রামক রোগ হয়েছিল নাকি? আশ্চর্য, আমি সম্পূর্ণ সুস্থ নই। তিস্তা উঁচু গলায় বলা মাত্র দরজায় শব্দ হল। সুমিত জিজ্ঞাসা করল, কে? আমি। অমিতের গলা। কি জন্য? সুমিত প্রশ্ন করল। মা বলল আজ বৌদিকে আমার ঘরে শুতে। হঠাৎ প্রচণ্ড রেগে একটা লাথি মারল সুমিত। সে সময় সরে না গেলে মারাত্মক আহত হতে পারত তিস্তা। একটুও দেরি না করে সে বিছানা থেকে নেমে দরজা খুলতেই হাফ প্যান্ট পরা অমিতকে দেখতে পেল। তাকে বেরোতে দেখে অমিত হাঁটতে লাগল। তিস্তা ওকে অনুসরণ করছিল। একটা দরজার সামনে দাঁড়িয়ে অমিত বলল, মা, বৌদিকে ডেকে এনেছি। তুমি যাও, বৌমা দাঁড়াও। ঘরের ভেতর থেকে গলা ভেসে এলো। তার একটু বাদে শাশুড়িকে দেখল তিস্তা। সুন্দর শাড়ি পরেছেন, মাথায় যত্ন করে খোঁপা বাঁধা, ভালো আতরের গন্ধ বের হচ্ছে, মুখে পান। শাশুড়ি বললেন, আরও আগে বলা উচিত ছিল। সুমিত কিছু বুঝতেই পারছ, ঠিক আছে তো? নির্বাক তিস্তা ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন মহিলা। তোমার এখন 6 মাস বিশ্রাম প্রয়োজন। ডাক্তার বলেছে এই সময় কোনোভাবে শরীরের ব্যবহার চলবে না। জন্ডিস খুব খারাপ রোগ। আমি তোমাকে আমার ঘরে শুতে বলতে পারতাম, কিন্তু তাতে একটু অসুবিধে হবে। অমিত ছেলে মানুষ, তোমার অস্বস্তির কোনো কারণ নেই। এ কি, গালে কি হয়েছে? অজান্তেই গালে হাত দিল তিস্তা। কই, কিছু না। না বললেই হবে, কালশিরা পড়ে গেছে। সে হতভাগা মেরেছে তোমাকে? জোর জবরদস্তি করেছিল বুঝি? দূর করে দেব এ বাড়ি থেকে। ভদ্রমহিলা বেশ রেগে গেলেন। তিস্তা বলল, আমি যাই। হ্যাঁ, এসো। একটা জিনিস ক্রমশ পরিষ্কার হয়ে গেল। সুমিত বাড়িতে থাকলে শাশুড়ি তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন, কিন্তু সে বাইরে গেলেই কত প্রাণের কথা। বিকেলে কুলপি মালায় আনিয়ে নিজের হাতে খাওয়ানো। তার এক কথা, শরীরটাকে একটু ভারী করো। ভারী শরীর না হলে সন্তান বইবে কি করে? এ বাড়িতে কথাবার্তায় অদ্ভুত এক ধরনের অশ্লীলতার ফোড়ন সবসময় যেন মিশে থাকে। তিস্তা ভদ্রমহিলাকে বুঝতে পারছিল না। এই গায়ে হাত দিয়ে আদর করছেন, আবার সুমিত এলে দাঁত খিচুচ্ছেন। সারাদিনে সুমিতের জন্য বরাদ্দ 5 টাকা। সেটা দিয়ে বারংবার তিস্তাকে কথা শোনান। তার মতে অমিতের মতো ছেলে হয় না। সুমিত আর অমিত ভাই হলেও স্বভাবে একদম বিপরীত। অমিত অনেক চটফটে, কথা বলে মনে যা আসে। চেহারায় দুজন 2 মেরুর। অমিত ফর্সা, মায়ের গড়ন পেয়েছে। রাত্রে ওর ঘরে তিস্তার জন্য আরেকটা খাট দেওয়া হয়েছে। নিজের খাটে শুয়ে অমিত বলে, দাদা তোমাকে খুব বিরক্ত করে না বৌদি? কই না তো। বাহ, তাহলে মা তোমাকে এ ঘরে শুতে বলবে কেন? কি জানি। তুমি সব জানো, আমাকে বলছো না। বাবা মাকে বিরক্ত করতো বলে
মঙ্গলা মাসির ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই নাকি? তুমি একা স্নান করতে পারো না অমিত? খুব পারি, কিন্তু মঙ্গলা মাসি আমাকে স্নান করিয়ে দেবেই। মঙ্গলা মাসি তো মাঝে মাঝে দাদাকেও স্নান করাতো। এখন মা পছন্দ করে না বলে 1-8 দিন দেয়। তিস্তার ইচ্ছে হচ্ছিল জিজ্ঞাসা করতে সেই স্নানের বৈশিষ্ট্য কি, কিন্তু তার জিভ প্রশ্নটা উচ্চারণ করতে পারল না। 1 মাস পরে আবার কলেজে যেতে পারল তিস্তা। এই 3 মাসে ঘটনা বলতে যা ঘটেছে তা আপাত চোখে তেমন অস্বাভাবিক নয়। তাদের বিয়েকে সামাজিক চেহারা দেবার জন্য একটা উৎসবের ব্যবস্থা করা হয়েছিল। প্রায় 700 লোক এসে খেয়ে গেছে। এদের অধিকাংশই সুমিতের আত্মীয়। পুরো খরচটাই তিস্তার বাবার পকেট থেকে হয়েছে। খাট আলমারি থেকে যাবতীয় আসবাব কাপড় চোপড় তিস্তার বাবা পাঠিয়ে দিয়েছেন এ বাড়িতে। তিস্তা সুমিতের সঙ্গে কথা বলতে পারে সকালে, দুপুরে, রাত গভীর না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে সুমিত 2-3 দিনের জন্য বাইরে যায়, আর ওর মা তিস্তার সঙ্গে দেবীর মতো ব্যবহার করেন। এরকম একদিনে ওকে নিয়ে বিশ্বরূপায় থিয়েটার দেখে এসেছেন এক সন্ধ্যায়। ছেলের উপর মহিলার এত রাগের কারণ তিস্তা এখনও বুঝতে পারেনি। সুমিতকে তিস্তা কলেজে যাওয়ার কথা বলেছিল। শুনে খেকিয়ে উঠেছিল সুমিত। আবার কলেজে যাওয়ার কি দরকার? আমি পড়তে চাই। খরচটা দেবে কে? মানে? পড়াশোনার খরচ নেই, তোমার বাবা দেবে? বাবাকে বলবো কেন? তাহলে তোমার শাশুড়িকে বলো, তিনি তো তোমাকে দীক্ষা দিয়েছেন। সে দুপুরেই শাশুড়িকে কথাটা বলেছিল তিস্তা। শুনে গম্ভীর হয়ে গেলেন মহিলা। কি দরকার? এভাবে অর্ধেক পড়ে ছেড়ে দিতে চাই না। সুমিতের সঙ্গে যখন উদ্বাস্তুর মতো ছিলে তখন কলেজ করতে? না। তাহলে মেয়ে ছেলে বেশি পড়লে মাথা নষ্ট হয়ে যায়। তোমার যদি সেটা করতে ইচ্ছে করে করো, তবে আমি একটা পয়সাও দিতে পারবো না। আমি যদি রোজগার করি তাহলে আপত্তি করবেন? তুমি আবার কিভাবে রোজগার করবে? এ বাড়িতে আমি প্রথম দিন যে জন্য এসেছিলাম তাই করে। ও বেশ, দেখো চেষ্টা করে। ভদ্রমহিলা যাই হন না কেন, এই অনুমতিটুকু দেবার জন্য তিস্তা ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। কলেজের মাইনে বাকি পড়ে গিয়েছিল। পার্সেন্টেজ নিয়েও সমস্যা হবে। তবু জয়তীর চেষ্টায় লক্ষ্মীর সঙ্গে কথা বলতে পারল তিস্তা। বিয়ের পরেই কয়েক মাসে তার চেহারার আমূল পরিবর্তন হয়েছে। কলেজের ছেলেমেয়েরা অবাক হয়ে তাকে দেখে। তিস্তা প্রতিজ্ঞা করল যেমন করে হোক তাকে ভালো রেজাল্ট করতে হবে। লক্ষ্মীর কাকা থাকেন থিয়েটার রোডে, বিরাট ব্যবসায়ী। ওর 2 মেয়ের বয়স 10 আর 8। দুজনেই ক্যালকাটা গার্লসে পড়ে। লক্ষ্মীর কাকিমা খুব নরম প্রকৃতির মানুষ। কাকার নাম শাওনরাম আগরওয়ালা, বছর 45-এর মানুষ। বললেন, লক্ষ্মী যখন আপনাকে রেফার করছে তখন আমার কোনো আপত্তি নেই। 3 জনকে পড়াতে আপনাকে কত দিতে হবে? 3 জন? 2 মেয়ে আর ওদের মা। মাকে ইংরেজি বলতে শেখাতে হবে। আপনি যা ভালো বুঝবেন। আপনি ম্যারেড? মাসে 700 দেব। যদি মেয়েরা অ্যাবাভ 60% পায় তাহলে মাথাপিছু 50 করে ইনক্রিমেন্ট চলবে। তিস্তার মনে হয়েছিল অঙ্কটা আশাতিরিক্ত। সকালে পড়াশোনা, 10টায় কলেজ করে 4টের মধ্যে থিয়েটার রোডে যায় তিস্তা সপ্তাহে 4 দিন। 3 দিন মেয়েদের জন্য আর 1 দিন ওদের মায়ের প্রয়োজনে। সেখান থেকে 6:30টায় বেরিয়ে বাড়ি পৌঁছাতে 7টা পার হয়ে যায়। মিসেস আগরওয়ালা ওই সময় একা ছাড়েন না। ওদের গাড়ি তাকে ধর্মতলায় নিয়ে এসে ট্রাম ধরিয়ে দেয়। মারোয়ারি বাড়ির রান্না মন্দ লাগে না ওর। একটু ঘনিষ্ঠতা বাড়তে ভদ্রমহিলার অনেক কষ্টের কথা জেনে ফেলল তিস্তা। এই এত বড় ফ্ল্যাট, এত টাকা পয়সা, ঘরে ঘরে টিভি, একাধিক গাড়ি সত্ত্বেও ভদ্রমহিলার স্বামীর মন জয় করতে পারেননি। শাওনরাম যে কর্তব্য করতে ভুল করেন না, কিন্তু বাইরের জীবনে
স্ত্রীকে কিছুতেই নিয়ে যাবেন না। তার স্ত্রী নাকি অভিজাত সম্প্রদায়ের সামনে কথা বলার উপযুক্ত নয়। স্ত্রীর সঙ্গে ওর কোনো ঝগড়াঝাটি নেই, কিন্তু বাইরে ভদ্রলোকের প্রচুর বান্ধবী আছে। তারা এক একজন ডানাকাটা আধুনিকা। শাওনরামজির মোটা খরচ হয় তাদের পেছনে। একদিন ওর ব্যাগে মেয়েরা সেসব মহিলার ছবি দেখেছিল। শাওনরামজি ঠাট্টা করে মেয়েদের ছবিগুলো দেখিয়ে বলেছেন, এদের মধ্যে যে কেউ তোমাদের মা হতে পারত। এসব কথা শুনে শাওনরামজি সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছিল তা তার ব্যবহারে দেখতে পায়নি তিস্তা। বস্তুত ভদ্রলোকের সঙ্গে তার দেখা হয় কদাচিৎ। দেখা হলেই বাধা ধরা কয়েকটা প্রশ্ন। স্ত্রীর শরীর ভালো আছে? মেয়েরা কেমন পড়ছে? ওদের মায়ের প্রোগ্রেস হচ্ছে কেমন? ব্যাস। তিস্তা সম্পর্কে একটু আগ্রহ দেখাননি ভদ্রলোক, অথচ ওরকম চরিত্রের মানুষের সম্পর্কে সেটাই ভাবা যেতে পারে। সুমিতকে দূরে সরিয়ে রাখা তিস্তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এক সকালে ওর ঘরে যেতে পরিষ্কার জিজ্ঞাসা করল, আমরা বিয়ে করেছিলাম কেন? বুঝতে পারিনি তিস্তা। মানে? তোমাকে চুমু খেতে চেয়েছিলাম, রাজি হওনি। বলেছিলে বিয়ের আগে ওসব চলবে না, তাই বিয়ে করেছিলাম। তাতে কি হয়েছে? কিন্তু বিয়ে করে কি লাভ হলো? আশ্চর্য, তোমার মাকে জিজ্ঞাসা করো। তুমি কাকে মান্য করবে, আমাকে না মাকে? এবারে সব তো তোমার মা। বাজে কথা বলবে না। হাসপাতাল থেকে ফিরে শরীরের দোহাই দিয়েছিলে। জন্ডিস তো সেরে গিয়েছে অনেক দিন। থিয়েটার রোডে টিউশনি করতে যেতে পারছো, আর কতদিন আমাকে উপসী রাখবে? একটু ভদ্রভাবে কথা বলো। না, আর বলা সম্ভব নয়। সুমিত পাশ কাটিয়ে গিয়ে দরজাটা বন্ধ করল। তারপর একটু ভূমিকা না করে তিস্তাকে জড়িয়ে ধরল। তিস্তা বাধা দিল না। বাধা দেবার কথা তার মাথায় এলোও না। সে পুতুলের মতো সুমিতের ইচ্ছের কাছে নিজেকে সমর্পণ করল। ক্ষুধার্ত কুকুর যেমন গোগ্রাসে এঁটো কাটা খেয়ে নেয়, তেমনি সুমিতের আচরণ ছিল। একসময় সে শান্ত হতে তিস্তা জিজ্ঞাসা করল, আর কিছু বলার আছে? না, দরজা খুলে দাও। ওটা তুমি বন্ধ করেছ, তুমিই খুলবে। মানে? আমি যা বলেছি তা বুঝতে অসুবিধা হবার কথা নয়। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি তোমাকে রেপ করলাম। জবাব দিল না তিস্তা। সুমিত কয়েক মুহূর্ত অস্বস্তিতে থেকে উঠে দরজা খুলল। তিস্তা আর দাঁড়াল না। নিজের ঘরে পৌঁছানো না পর্যন্ত সে কাঁদতেও পারছিল না। প্রথম মাসের মাইনে শাওনরামজি নিজের হাতে দেননি, স্ত্রীকে খামটা দিয়ে গিয়েছিলেন। মিসেস আগরওয়ালা সেটা দিতে তিস্তা লক্ষ্য করেছিল খামের মুখ বন্ধ। আচমকা একটা সন্দেহ হল, খাম বন্ধ করে টাকা দেবার উদ্দেশ্য কি? টাকার সঙ্গে অন্য কোনো প্রস্তাব আছে নাকি? মিসেস আগরওয়ালার সামনেই খামটা ছিঁড়েছিল তিস্তা। ভেতর থেকে টাকা বের হল, শুধুই টাকা। আর নিজের সন্দেহের জন্য লজ্জিত হল সে। তার মনে হল আগে হলে সে সন্দেহ করার কথা ভাবতই না। এই কয়েক মাস তার মনের গঠন একদম পাল্টে দিয়েছে। সুমিতকে সে ভালোবেসে বিয়ে করেছিল। এখন সেই ভালোবাসা কতটুকু বেঁচে আছে? সেই টান অথবা উন্মাদনা, যে ভালোবাসা মাটিতে কাগজ পেতে শোয়ার কষ্টকে উপেক্ষা করার শক্তি যোগায়, সেটা কোথায় উধাও হয়ে গেল এই কয় মাসে? সুমিতকে এখন অপরিণত মনস্ক মানুষ ছাড়া কিছুই মনে হয় না। ওর বাড়িতে থাকতে হবে তাকে, বাবা মায়ের জন্য থাকতে হবে। হাসপাতালে বাবা যে প্রশ্নটা তাকে করেছিলেন তার জবাব নলে এখনই দিয়ে দেওয়া হবে। মাইনের টাকার নিজের প্রয়োজনীয় খরচটুকু বাদ দিয়ে সবার জন্য কিছু না কিছু উপহার কিনে ফেলল তিস্তা। শাশুড়ির জন্য শাড়ি, শ্বশুরের ধুতি, সুমিতের টি শার্ট, অমিতের জন্য কলম, আর হ্যাঁ, মঙ্গলার জন্য একটা শাড়ি। মঙ্গলার জন্য কেন কিনেছিল তার ব্যাখ্যা অনেক পরেও মনে আসেনি।
এখন মঙ্গলার সঙ্গে তার কথা হয় খুবই কম। বাড়িতে ফিরতে রাত হয়ে গেল আজ। উপরে উঠতেই শাশুড়ি সামনে এসে দাঁড়ালো। কি ভেবেছ, পড়াশোনার অনুমতি দিয়েছি বলে কি মাঝরাত্রে বাড়ি ফিরবে? এরকম হলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। দোকানে গিয়েছিলাম বলে দেরি হয়ে গেল। দোকানে আবার কি করতে গিয়েছিলে? আজ মাইনে পেয়েছি, তাই। ব্যাগ থেকে শাড়ির প্যাকেটটা বের করে তিস্তা সামনে ধরল। এটা আপনি পরবেন। কি এটা? প্যাকেট খুলে ভদ্রমহিলা অবাক চোখে তাকালেন। হঠাৎ তার চোখ চকচক করে উঠল। জড়ানো গলায় বললেন, তুই বড় বোকা মেয়ে। টি শার্টটাকে চোখের কোণে দেখল সুমিত। তারপর বলল, কাল মাইনে পেয়েছ? হ্যাঁ। কত? 750। বাপস, তুমি তো দেখছি বড় লোক। ঠাট্টা করো না, মাইনে পেয়ে এত খরচ করার কোনো দরকার ছিল না। সেটা আমি বুঝব। সুমিত উঠল, তারপর বলল, তুমি আজকাল সবসময় আমার উপর রেগে থাকো, আমাকে তোমার খুব খারাপ লাগছে? জবাব না দিয়ে ঘর থেকে চলে যাচ্ছিল তিস্তা। সুমিত ডাকল, তিস্তা। দরজায় পৌঁছেছিল তিস্তা। সেখান থেকে জবাব দিল, বলো। একটা কাজের খবর পেয়েছি। আমার এক বন্ধু বিহারের জমিদার পরিবারের ছেলে। এর আগেও কয়েকবার গিয়েছি আমি। ওদের একটা ব্যবসা দেখাশোনা করতে হবে। প্রবলেম হলো আমার পকেট একদম খালি। যাব কি করে? দাও তো 100-2, মাইনে পেলে শোধ করে দেব। আমার কাছে টাকা নেই। কাল 750 পেলে আর আজ বলছো নেই? ঢপ। যা সত্যি তাই বললাম। আশ্চর্য, তুমি চাও না আমি রোজগার করি? নিশ্চয় চাই। একটা শার্ট কিনতে 750 নিশ্চয়ই শেষ করনি। কলেজের মাইনে বাকি ছিল, তাছাড়া সবাইকে দিতে গেলে আর কি থাকে? সবাইকে মানে মা বাবাকে দিয়েছ নাকি? কি দরকার ছিল? যাচ্ছিলে, আমি ভাবলাম আমাকে তুমি স্পেশাল অনার দিলে। কলেজের মাইনে দেওয়ার স্কোপ তো এখন পর্যন্ত পাওনি। আজ দিতে হবে না, সামনের মাসে দিলে হবে। তোমার মায়ের কাছে চাও না? মুখ দেখতে চায় না, 5 টাকায় বরাদ্দ। এমন ছেলে তুমি যে নিজের মা মুখ দেখতে চায় না? যা জানো না তা নিয়ে কথা বলতে এসো না। আমি যদি ওই উকিলের ছেলে না হতাম তাহলে মা কি এই ব্যবহার করত? উকিলের ছেলে না হতে মানে? বললাম তো বুঝবে না, বুঝতে চেয়েও না। তবে আমিও ছেড়ে দেবার পাত্র নই। সাপের বিষেই সাপ মারব। শুধু ওয়েট করছি, সময় এলেই দেখতে পাবে। যাগে, মালটা এনে দাও। আমার পক্ষে তোমাকে 1 পয়সা দেওয়া সম্ভব নয়। তিস্তা হনহন করে বারান্দা দিয়ে হাঁটতে লাগল। এই সময় মঙ্গলা আসছিল। তাকে দেখতে পেয়ে চাপা গলায় ডাকল, বৌমা। তিস্তা তাকালো। মঙ্গলা বলল, তুমি আমার জন্য এত দামি শাড়ি কিনে আনলে, আমি ভাবতেই পারছি না। এবারের গিন্নির হাত এত ওপরে আজ পর্যন্ত ওঠেনি, উঠবে না। আমি পাপি তাপি মানুষ, আমার জন্য। নিজেকে পাপি বলছো কেন? পাপ করছি তো পাপি বলবো না? 2 পয়সার লোভে একটার পর একটা পাপ করে যাচ্ছি। তোমার মন দেবীর মতো। মা কোথায়? তার ঘরে। তিস্তার দাঁড়ালো না। শাশুড়ি নিজের ঘরের মেঝে বসে পান সেজে চলেছেন একটার পর একটা। নিজে না সাজলে পান মুখে দিতে পারেন না। মুখ তুলে জিজ্ঞাসা করলেন, কি হলো? তিস্তা মাথা নিচু করল। তারপর বলল, আপনার ছেলে বলছে বিহারে গেলে একটা চাকরি পেতে পারে, ব্যবসা দেখাশোনা করতে হবে। কার ব্যবসা? আমি জানি না। তা কি করতে হবে? যাওয়া আসা এবং পথ খরচের জন্য আমার কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু আমি তো জানতাম না, সব খরচ হয়ে গেছে। 1 পয়সাও দেবে না, হুঙ্কার দিলেন শাশুড়ি। তিস্তা অবাক হয়ে তাকালো। শাশুড়ি বললেন, বিহারে যাবে চাকরি করতে? ছাই চাকরি। ওরে জমিদারের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য অন্য। সেসব তোমাকে জানতে হবে না। ওকে বলো আমার কাছে এসে টাকা চাইতে।
বলেছিলাম, আমায় চাইতে বলল। না, তুমি চাইবে না। বিনে পয়সায় বড়লোকের বউয়ের সঙ্গে ফুর্তি করতে যাবে আর আমি পথ খরচা দেব? তিস্তা নীল হয়ে গেল। সুমিত রোজগার করে না, পড়াশোনা ছেড়ে দিয়েছে। ওর কথাবার্তায় অশালীন শব্দ আসছে, তাকে মেরেওছে। এসব ঠিক, কিন্তু অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে ও জড়িত এটা ভাবতে পারছিল না তিস্তা। চোরের মতো সে সরে এলো শাশুড়ির সামনে থেকে। দুপুরে প্রচণ্ড মাথা ধরেছিল। সকালে কলেজে আসার সময় খেতে পারেনি। কথাটা শোনার পর থেকেই শরীর গোলাচ্ছিল। সম্ভবত খালি পেট বলেই কলেজের টয়লেটে গিয়ে বমি করে ফেলল সে। সেদিন আর থিয়েটার রোডে পড়াতে গেল না সে। ইউনিভার্সিটি টেলিফোন বুথ থেকে মিসেস আগরওয়ালাকে টেলিফোনে বলে দিল শরীর খারাপ। বাড়ি ফিরে গিয়ে সে চুপচাপ শুয়ে রইল। অবেলায় তাকে ফিরতে দেখে অমিত জিজ্ঞাসা করল, কি হয়েছে? তিস্তা চোখের ওপর হাতের আড়াল রেখে বলেছিল, শরীর খারাপ লাগছে। শোনামাত্র অমিত ছুটল মায়ের কাছে। মিনিট 10 বাদে মঙ্গলা এসে হাজির। ঘরের আলো জেলে সে পাশে বসে মাথায় হাত দিল। না তো, জ্বর নেই। গিন্নিমা বলল তোমার নাকি শরীর খারাপ। তাড়াতাড়ি উঠে বসল তিস্তা। এমন কিছু নয়। কি হয়েছে? গা গুলোচ্ছিল। কখন? কলেজে মাথা ধরেছিল। বমি করেছ? হ্যাঁ, তারপর থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছি। একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। মাকে চিন্তা করতে মানা করো। সাধে কি চিন্তা করছে তার কারণ আছে। কি কারণ? এ মাসে আতর তোমার কলঘরে সেসব কিছু পায়নি। রহস্যময় হাসি হাসল মঙ্গলা। গিন্নিমার চিন্তার কারণ তো সেটাই। তিস্তার ঠোঁট কামড়াল। ব্যাপারটা তাকেও চিন্তান্বিত রেখেছিল, কিন্তু এবারের মানুষজন তার উপর এমন নজর রেখেছে। মঙ্গলা বলল, আমি 1 গ্লাস দুধ এনে দিচ্ছি, খাও তো। আমি দুধ খেতে যাব কেন? আহা, শরীরে বল পাবে। মঙ্গলা আঁচল থেকে একটা পুড়িয়ে বের করল। তার আগে এটা খেয়ে নাও। কি এটা? হোমিওপ্যাথি ওষুধ, পালসিটিলা। তোমার কপাল যদি না পড়ে তাহলে 7 দিনের মধ্যে আতরের কাছে খবর পেয়ে যাব। হা করো। খামোখাও ওষুধ খেতে যাব কেন? দেখো বৌমা, আমি তোমার ভালো চাই। এই ওষুধ তোমার কোনো ক্ষতি করবে না। তুমি আমার কথা শুনলে লাভই ক্ষতি হবে না। হা করো। প্রায় মন্ত্রপুতির মতো তিস্তা হাঁ করল। মঙ্গলা তার মুখে একটা কাগজের ভাঁজ খুলে খানিকটা সাদা গুঁড়ো ঠেলে দিল, দিয়ে বলল, ভগবানকে মন দিয়ে ডাকো যেন এতে কাজ হয়। শরীরে বমি বমি ভাবটা কিছুতে যাচ্ছিল না, অথচ শারীরিক স্বস্তি আসছিল না কিছুতেই। তিস্তা কলেজ করছে, টিউশনিতে যাচ্ছে, কিন্তু সারাক্ষণ ওই একই চিন্তা তাকে কুরে খাচ্ছিল। আজকাল রোজ একবার করে বমি হচ্ছেই। খাওয়া দাওয়ায় অরুচি এসে গেছে। ভগবানকে আপ্রাণ ডেকে যাচ্ছিল সে। 7 দিন পার হয়ে গেলে এক সকালে শাশুড়ি ওর ঘরে এলেন। অমিত তখন তার পড়ার টেবিলে। শাশুড়ি ধমকে সে ঘর থেকে বেরিয়ে গেল। এবার শাশুড়ি তার দিকে তাকালেন। শেষ পর্যন্ত বাঁধালে? কথাটার মানে প্রথমে ধরতে পারেনি তিস্তা। তোমাদের আলাদা করে দিলাম, ওই হতভাগা যাতে তোমাকে নষ্ট না করতে পারে তার ব্যবস্থা করলাম, অথচ সেসব বৃথা হলো। শাশুড়ি গম্ভীর গলায় বললেন, কথাগুলোর জবাব দাও। আমি কিছু জানি না। তিস্তা বলল, জানি না বললে হবে? আকাশ থেকে দেবতা নেমে তো তোমার পেটে বাচ্চা দিয়ে যায়নি। শাশুড়ির গলা শনশনে। প্রচণ্ড কেঁপে উঠল তিস্তা। তার পেটে বাচ্চা? তার পেটে? পালসিটিলা হাজার খেয়েও যখন হলো না, তখন তো সন্দেহ বলে আর কিছু রইল না। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। আমি? হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম ওকে প্রশ্রয় না দিতে, তুমি শোনোনি।
শরীরে মজা পাওয়ার জন্য আমি নিষেধ করা সত্ত্বেও ওর কাছে গিয়েছ। হঠাৎ মাথায় বিদ্যুৎ বয়ে গেল যেন। তিস্তা জিজ্ঞাসা করল, আপনি আপনার নিজের ছেলে সম্পর্কে এমন কথা বলছেন কি করে? তার জবাবদিহি তোমাকে দেব না। আমি তোমাকে বলেছিলাম এ বাড়িতে থাকতে হলে আমার কথা তোমাকে শুনতে হবে, বলিনি? হ্যাঁ। তুমি শোনোনি। কি শাস্তি চাও তুমি? শাস্তি? হ্যাঁ, হয় তোমাকে এ বাড়ি ছেড়ে যেতে হবে, নয় ওই পাপ দূর করতে হবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। উকিলের রক্ত এ বংশের উত্তরাধিকারের শরীরে থাকুক আমি চাই না, জীবিত অবস্থায় চাইব না। শাশুড়ি উঠলেন। আজকের রাতটা সময় দিলাম, যা করবে কাল আমাকে জানিও। শাশুড়ি চলে যাওয়া মাত্র হাউ হাউ করে কেঁদে উঠেছিল তিস্তা। সে কি করবে? এ বাড়ি থেকে চলে যাওয়া এখন কি সম্ভব? চলে গেলে যে এখানে আর কখনো ঢুকতে পারবে না, তা জলের মতো পরিষ্কার। সুমিতকে সে আর হয়তো আগের মতো ভালোবাসে না, কিন্তু তার শরীরে যদি সন্তান এসে থাকে তাহলে সেটা তো তারই সন্তান। তার ইচ্ছে করছিল এখনই বাবার সামনে গিয়ে দাঁড়ায়। শ্যামনগরে বাড়ি হচ্ছে, বাবা মা সেখানে বাসা ভাড়া করে আছেন, সামনের মাসে গৃহপ্রবেশ। কিন্তু এখন যদি সে ওদের কাছে যায় তাহলে সত্যি কথা বলতে হবে, তাহলে বাবার প্রশ্নের জবাবটা দেওয়ার দরকার হবে না। কিন্তু সেটা তার উত্তর নয়, কিছুতেই নয়। রাত বাড়ল। সুমিত নিশ্চয় এতক্ষণ ফিরে এসেছে। তার মনে হলো একমাত্র সুমিতই তাকে এ অবস্থা থেকে বাঁচাতে পারে। কিন্তু আজ রাত্রে সুমিতের কাছে যেতে তার সংকোচ হচ্ছিল। কেবলই মনে হচ্ছিল শাশুড়ি একজন মেয়ে, ওর কাছে নিজেকে মেলে ধরলে নিশ্চয় সাহায্য পাবে। ভদ্রমহিলা তাকে মেয়ে বলেছেন। ওর বুকের ভেতর যে একটা নরম মন আছে তার প্রমাণ সে পেয়েছে অনেকবার। তিস্তার বুকে একটু একটু করে ভরসা ফিরে আসছিল, কিন্তু সে ভুল করেছিল। সকালবেলায় জড়ানো পায়ে সে যখন শাশুড়ির ঘরে গেল তখন মঙ্গলা সেখানে কথা বলছে। দরজার বাইরে পৌঁছাতেই তার পা আড়ষ্ট হল। ঘরের ভেতরে শাশুড়ি বলছেন, তোর এত ঠাট ধমক চমক, আর এখন এমন ভাব করছিস যে কিছু জানিস না। শেকড় বাকড় কি আছে নিয়ে আয় চটপট। মঙ্গলা বলল, এটা ঠিক হবে না গিন্নিমা। কেন? একদম প্রথম দিকে হিতে বিপরীত হোক আর কি। তার মানে? পেটেরটাকে মারতে গিয়ে যে পেটে ধরেছে তার ক্ষতি হতে পারে। তার চেয়ে বলি, সত্যি যদি যা বলছো তাই চাও তাহলে কোনো নার্সিংহোমে নিয়ে যাও, ডাক্তার দেখাও, একবেলায় হয়ে যাবে। খুব বক্তৃতা দিচ্ছিস। নার্সিংহোমে কত খরচ জানিস? তা না হয় হলো। আহা ন্যাকা, এছাড়া আর কোনো রাস্তা নেই। তুই তাহলে ওষুধ দিবি না? ওষুধ দিতে পারি, কিন্তু থানা পুলিশ তুমি করবে। থানা পুলিশ কেন? মরলে তোমার ব্যয় ছেড়ে দেবে, তার উপর ঘরেই তোমার শত্রু আছে। একটু খরচা হলেও নার্সিংহোমই ভালো। আর ও যদি বাপের বাড়ি চলে যায় তাহলে সোনায় সোহাগা। মঙ্গলা, তোর বুদ্ধি দিন দিন ঠেকি হচ্ছে। বাপের বাড়িতে গিয়ে ও যখন বেরোবে তখন উকিলে নাতি নাতনি জন্মাবে। ঠিক আছে, আজ তোদের মামা এলে বলবো নার্সিংহোমের ব্যবস্থা করতে, যাবে কিছু টাকা। শাশুড়ির কথা শেষ হওয়া মাত্র তিস্তা ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলো। ওর সমস্ত শরীর কাঁপছিল। বিছানায় বসে নিজের পেটে হাত দিল সে। অসম্ভব, একে সে মেরে ফেলতে দেবে না। দিনটা কেটে গেল অলসভাবে। রাত এলো। শাশুড়ি বা মঙ্গলা কেউ তার সঙ্গে কথা বলতে এলো না। অমিত খাওয়া দাওয়া শেষ করে ঘরে ঢুকে বলল, বৌদি, মা তোমাকে বলতে বলল দাদার ঘরে গিয়ে শুতে। বিশ্বাস করতে পারছিল না তিস্তা। শাশুড়ি আজ এ অবস্থায় হঠাৎ উদার হয়ে গেলেন কেন? তারপরেই খেয়াল হল, তিস্তা আর তার স্নেহের ছায়ায় নেই জানার পর
তিনি তাকে শত্রুভাবে দেখার জন্যই মুক্তি দিতে চাইছেন। সুমিতের ঘরে গিয়ে শোয়ার অনুমতিতে বিন্দুমাত্র উৎফুল্ল হতো না তিস্তা, কিন্তু আজ হল। সুমিত নিজের বিছানায় শুয়ে সিগারেট খাচ্ছিল। তাকে ঘরে ঢুকতে দেখে অবাক হল। কি ব্যাপার এই সময়ে? তিস্তা কথা না বলে আয়নার সামনে দাঁড়িয়ে টুকটাক কাজ সারতে লাগল। মতলবখানা কি বলো তো? তুমি এই ঘরে শোবে নাকি? পাশ ফিরল সুমিত। তোমার মা অমিতকে দিয়ে তাই বলে পাঠিয়েছেন। মুখ না ঘুরিয়ে বলল তিস্তা। হাই বাপ, এ যে মেঘ না চাইতে জল। উঠে বসল সুমিত। ব্যাপারটা ভালো ঠেকছে না। ডাল মে কালা হায়। তোমার মাকে জিজ্ঞেস করে এসো। জানার সোর্স আমার আছে, এখনই জেনে আসছি। তুমি বুঝতে পারছো না, আমার মাতৃদেবীর হৃদয় হঠাৎ প্রশান্ত মহাসাগর হয়ে যেতে পারে না। বিরাট ঝড় বৃষ্টি আসছে, মনে হচ্ছে কেলো তুমিই করেছ। তাহলে আমাকে জড়ানো কেন? আসছি। সুমিত বিছানা থেকে নেমে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের কাছে নিশ্চয় যাবে না? জিজ্ঞাসা করবে কাকে? এক পলক দরজার দিকে তাকিয়ে মেঝেতে চাদর আর বালিশ পেতে শুয়ে পড়ল তিস্তা। মিনিট 3 বাদে সুমিত ফিরে এলো। চোখ বন্ধ করে শুয়েছিল তিস্তা। পায়ের আওয়াজ পেয়ে বলল, আলোটা নিভিয়ে দাও প্লিজ। আমায় বলনি কেন? সুমিত চাপা গলায় জিজ্ঞাসা করল। কি বলবো? তোমার পেটে বাচ্চা এসেছে। কথাটা ভদ্রভাবে বলতে পারছো না? আর ভদ্রভাবে? চাকরি নেই, তোমার 750 টাকায় বাচ্চা মানুষ করতে পারবে? একটুও তর্স হইল না? অদ্ভুত মেয়ে ছেলে মাইরি তুমি। সুমিত পাশে এসে দাঁড়াল। তিস্তা ওর দিকে তাকালো মেঝেতে শুয়েই। কি লম্বা দেখাচ্ছে সুমিতকে। এখন যদি ও একটা লাথি মারে? ধড়মড়িয়ে উঠে বসল তিস্তা। তারপর বলল, সেদিন সকালের ব্যাপারটার জন্য দায়ী কে? আমি। নিজেকে ঠিক রাখতে পারিনি। শালা আমার প্রথম সন্তান। উফ, অদ্ভুত। সত্যি সত্যি কোকিয়ে উঠেছিল সুমিত। অন্তত সেই আচরণে কোনো অভিনয় নেই বলে মনে হচ্ছিল তিস্তার। সে তাড়াতাড়ি উঠে সুমিতের কাছে গিয়ে দাঁড়াল। সুমিত। কি? স্থির হয়ে দাঁড়িয়েছিল সে। তোমার মা? আচমকা কেঁদে ফেলেছিল তিস্তা। কি বলেছে তোমাকে? দুটো রাস্তার একটা বেছে নিতে বলেছেন। হয় এ বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে, নয় আমার পেটে যে এসেছে তাকে। ঢুকরে উঠল তিস্তা। তাকে ভীষণ অবাক করে সুমিত বলল, এতে কান্নাকাটির কি আছে? অবাক হওয়া তিস্তা হঠাৎ যেন আলোর দেখা পেল। দুহাতে সুমিতকে আঁকড়ে বলে উঠল সে, আমি পারবো সুমিত, তুমি পাশে থাকলে নিশ্চয়ই পারবো। আমি আরও টিউশনি করব। তুমি যদি কিছু রোজগার করো তাহলে হরে কৃষ্ণ শেঠ লেনের বাড়িতে আবার যেতে পারি, তাই? হ্যাঁ, তুমি কালই যাও, যদি খালি থাকে এখনো। পাগল? বুঝতে পারল না তিস্তা। মানে? আমাকে পাগলা মশা কামড়ায়নি। সুখে থাকতে ভূতের কিল সহ্য করতে যাব কেন? ওখানে কি অনেক শিক্ষা হয়েছে। ন্যাড়া আর বেলতলায় যাবে না। মানে? দ্বিতীয়বার শব্দটা ঠোঁট থেকে বের হলো। ওরকম ভিখিরির মতো থাকতে পারবো না আমি। ভিখিরি? কেঁপে উঠল তিস্তা। অফকোর্স। কি না, প্রেমের জন্য লক্ষ মাইল হাঁটতে পারি। হেঁটে দেখো না। আমি দেখেছি। ফাঁপা রোমান্টিসিজম আমার হাতে নেই। একটা পুরনো বাংলা ছবি দেখেছিলাম, তাতে চমৎকার ডায়লগ ছিল। অভাব যখন দরজা দিয়ে ঢোকে তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। তাহলে? তাহলে আবার কি? মা যা চাইছে তাই হবে। তাতে মাথার উপর ভালো ছাদ থাকবে, পেটে খাবার জুটবে, দুবেলা পরীক্ষা দিতে পারবে। তিস্তা, তোমার এই সস্তা রোমান্টিসিজম ছেড়ে একটু প্র্যাকটিক্যাল হও। একটু আগে তুমি তোমার প্রথম সন্তান। গলা বন্ধ হয়ে গেল তিস্তার। শোনামাত্র একটু সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলাম, এখন পরিষ্কার হয়ে গেছি। না, অসম্ভব। তিস্তা জোরে বলল। কি?
ঘুরে দাঁড়ালো সুমিত। আমার শরীরে যে এসেছে সে থাকবে। ও, তাহলে কাল সকালে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, একা। সুমিত, আমি তোমাকে আবার স্পষ্ট বলছি তিস্তা, এই সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। মা এরই মধ্যে তোমার জন্য নার্সিংহোমের ব্যবস্থা করে ফেলেছে। এরই মধ্যে? হ্যাঁ, মায়ের ডান হাত খুব অ্যাক্টিভ। হাউমাউ করে কেঁদে উঠল তিস্তা। সুমিতকে জড়িয়ে ধরে অনেক মিনতি করতে লাগল। সুমিত কিছুক্ষণ পরে বলল, যাকে চোখে দেখনি, অনুভব করতে পারছো না, যার কোনো শেপ আসেনি, তাকে রাখার জন্য এমন হ্যাংলাপানা করছো কেন? এ আমার প্রথম সন্তান। তাই কিভাবে এসেছে? তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে সেদিন সকালে রেপ করেছিলাম বলেই তো। এমনকি দরজাটাও আমাকে খুলতে বাধ্য করেছিলে তুমি, মনে পড়ে? তাহলে তোমার কাছে যেটা অন্যায় ছিল, ঘৃণ্যও কাজ ছিল, তার ফসলের জন্য এমন হামলে পড়ছো কেন? অদ্ভুত মাইরি। আমি অ্যাবর্শন করাবো না। ঠিক আছে, বেরিয়ে যাও, কেউ তো আটকাচ্ছে না। বেরিয়ে কোথায় যাব? কেন, তোমার বাপ মায়ের কাছে? অসম্ভব, আমি তাহলে হেরে যাব। সুমিত প্লিজ, তুমি আমাকে একটু বোঝো। সুমিত। তিস্তা জড়িয়ে ধরেছিল সুমিতকে। আহ, ছাড়ো বলছি। না, তোমাকে ছাড়বো না। কাল সকালে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। যেতে হবে? হ্যাঁ, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। ভুল করেছিলাম। শালা একটা চুমুর জন্য বিয়ে। হঠাৎ টেবিলে রাখা নিজের বেলটা তুলে নিল সুমিত। আর একবার ফালতু কথা বললে তুমি আমাকে মারবে। বিশ্বাস করতে পারছিল না তিস্তা। ইয়েস, তোমার পাল্লায় পড়ে আমি আর বোকামি করতে চাই না। পাল্লায়? কে কার পাল্লায় পড়েছে? আমার পেছনে ঘুরেছিল কে? তুমি মানুষ? ছি, তোমার যে একটা জন্তু অনেক বেশি বিশ্বাসভাজন। রাগে ঘেন্নায় কথাগুলো তিস্তার মুখ থেকে ছিটকে ওঠা মাত্র সুমিতের হাত চলল। চতুর্থবার আঘাত লাগা মাত্র দরজায় মঙ্গলার গলা শোনা গেল। কি হচ্ছে সুমিত? ঠিকই হচ্ছে। সুমিত মঙ্গলার দিকে তাকালো। না, ঠিক হচ্ছে না। এ বাড়িতে বৌমা এসেছে গিন্নি মায়ের ইচ্ছেই, তোমার ইচ্ছেতে নয়। অতএব ওর গায়ে তুমি হাত তুলতে পারো না। এসো বৌমা, তুমি তোমার ঘরে শোবে চলো। মঙ্গলা এগিয়ে এসে তিস্তার হাত ধরল। তিস্তা কাঁদছিল না, সে পাথরের মতো সুমিতকে দেখছিল। বেল্ট হাতে সুমিত এখন বিছানায় গিয়ে বসেছে। এই লোকটা তার স্বামী। একে ভালোবেসে সে বিয়ে করেছিল। বাবা তাকে এমন লোককে বিয়ে করে শিক্ষা দিয়েছিলেন। মানুষ যখন ভালোবাসে তখন ঈশ্বর তাকে ভবিষ্যৎ দেখতে দেন না কেন? এ কেমন জুয়া খেলা? অমিতের ঘরে নিয়ে যাওয়ার সময় লম্বা করিডোরের প্রান্তে পৌঁছে মঙ্গলা দাঁড়াল। বৌমা, আমি অশিক্ষিত মানুষ, গতর ছাড়া কিছু নেই, তবু আমার কথা শোনো। জীবনে তো অনেক দেখেছি, গিন্নিমা যা চাইছে তা করো। চোখ বন্ধ, দাঁতে দাঁত, দ্রুত মাথা নেড়ে না বলল তিস্তা। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু সারা জীবনের কষ্টের চেয়ে এখনকার কষ্ট কি খুব বেশি দামি? কিছুতেই না। যে লোকটা তোমার গায়ে হাত তুলল, পথে নামিয়ে যে সরে দাঁড়ায়, তার সন্তান তুমি শরীরে রাখতে চাইছ? যাকে একটু একটু করে বড় করবে, সে যে বড় হয়ে বাবার চেয়েও সাংঘাতিক বিশ্বাসঘাতক হবে না, তা কে বলতে পারে? না। হ্যাঁ, পুরুষ মানুষের শরীর থেকে তার সমস্ত ভালো খারাপ একসঙ্গে বেরিয়ে আসে। মেয়েদের সেটা শুধু বয়ে যেতে হয়। সুমিতকে তা যদি কখনো জানো, তাহলে আমার এ কথার মানে বুঝতে পারবে। আমি বলছি তুমি আর আপত্তি করো না। গিন্নিমাকে জানি, রাজি না হলে কাল তিনি তোমাকে ঠিক বের করে দেবেন। অমিতের ঘরে পৌঁছে দিয়ে ফিরে গিয়েছিল মঙ্গলা। কিশোর অমিত ওর খাটে ঘুমে কাদা হয়ে আছে। সারা রাত বিছানায় বসে রইল তিস্তা। সে ইংরেজিতে অনার্স পড়তে কলকাতায় এসেছিল,
না মধ্যযুগে বাস করছে ভেবে পাচ্ছিল না। গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস দিন যায় রাত যায় এর 3য় পর্ব। এর পরেই আসছে 4র্থ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।